এবং গৌরীপুর পৌর শাখার যৌথ উদ্যোগে বহুদলের গণতন্ত্রের প্রবক্তা, রাখাল প্রেসিডেন্ট, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, আমাদের সেই আজকে যে বিএনপির পক্ষে দাঁড়িয়ে কথা বলছি, সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, গৌরীপুর কলেজের সাবেক জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাবেক আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, তুখুর বক্তা, অত্যন্ত প্রাণপ্রিয় ছোট ভাই জনাব আলী আকবর আনিস আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সদস্য জনাব হাফেজ আজিজুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার গৌরীপুর পৌর শাখার সংগ্রামী সদস্য সচিব, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য, গৌরীপুর পৌর যুব দলের কনভেনার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত দুইবারের ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন পৌর মেয়র হিসেবে বাবু সুজিত কুমার দাস। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক সভাপতি, যিনি সেই 111 সরকারের সময় যার কণ্ঠে প্রকম্পিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অলিগলি, সেই হলগুলো যখন পুনরুজ্জীবিত হয়েছিল, সারা দেশ যখন স্তব্ধ করে দেওয়া হয়েছিল, তখন স্টার স্লোগানে মেতে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি। আমাদের মাঝে উপস্থিত গৌরীপুর উপজেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, পৌর শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্যবৃন্দ, পৌর শাখার সদস্যবৃন্দ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, উলামা দল সহ মহিলা দল সহ সকল পর্যায়ে যারা আজকের এখানে উপস্থিত আছেন, তাদেরকে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের জন্য একদিকে যেমন সুখের দিন, আরেকদিকে আমাদের জন্য দুঃখের দিন। সুখের দিন এই জন্য যে আমরা গৌরীপুরের রাজনীতির ইতিহাসে আমি আমার জীবন দশায় দেখিনি যে দুইটি কমিটি একসাথে বসে নেতৃস্থানীয় যারা আছেন অন্তত পক্ষে ন্যূনতম তারা বসে একটি প্রোগ্রাম করেছেন। এই জন্য আমাদের সুখের শেষ নেই, আমরা অত্যন্ত আনন্দিত। পাশাপাশি আমাদের জাতীয় জীবনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা যেটি করেছে, দুঃখের ঘটনা যেটি করেছে, কষ্টের ঘটনা যেটি করেছে, সেটি হলো
1921 সালে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল দেশি বিদেশি কুচক্রের মাধ্যমে। একদল উশৃঙ্খল সেনাবাহিনীর একদল উশৃঙ্খল কিছু সংখ্যক সদস্য মিলে সেই চট্টগ্রাম সার্কিট হাউসের ময়দানে সেখানে ঘুমন্ত অবস্থায় যার উপর গুলি বর্ষণ করে হত্যা করা হয়েছিল। সেই জন্য আমাদের জাতীয় জীবনে আমাদের যারা বিএনপি করি তাদের জীবনে সবচেয়ে কষ্টের দিন, দুঃখের দিন এটি। আমি বক্তব্যের শুরুতে একটি স্লোগান দিয়ে বক্তব্য শুরু করছি। সকলেই হয়তো অনেকেই সেই স্লোগানটি হয়তো অনেকেই জানেন না। ইন্টারিম রিমেম্বার, ইলেকশন ইন ডিসেম্বর, এটি হলো আমাদের জন্য নতুন স্লোগান। আবারও বলছি, ইন্টারিম রিমেম্বার, ইলেকশন ইন ডিসেম্বর। তারেক রহমানের সেই নতুন স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের যাত্রা শুরু করছি। সেটির অর্থ হলো, অনেকে হয়তো বুঝতে পারছেন না, এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দেওয়া যে রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, ইলেকশনের মধ্যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। সেই কথা দিয়েই আজকে বক্তব্য শুরু করছি। যার জন্য আজকের এই আয়োজন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কীর্তির কথা যদি আমি বলি, রাত দিন বলেও শেষ করা যাবে না। ওনার একটি মাসের জীবনে যদি তুলে ধরা হয়, বছরকে বছর লাগবে। ওনার যে জীবনী গাথা, সমস্ত কিছু যদি আমি তুলে ধরতে চাই, সারা জীবনেও হয়তো আমার বক্তব্যের মাঝখানে শেষ করতে পারবো না, আমার বক্তব্য দিয়ে শেষ করতে পারবো না। আমার সেই সমস্ত ইতিহাস জানাও নেই। 1936 সালের 19শে জানুয়ারি যে খলনার মহাপুরুষটি জন্মগ্রহণ করেছিল এদেশের সেই বগুড়ার মাটিতে, তিনি ধীরে ধীরে বড় হয়ে সেনাবাহিনীতে গিয়েছিলেন। সেই সেনাবাহিনী থেকে উনার যে বীরত্ব কথা, 1965 সালে পাক ভারত যুদ্ধে উনি বীরত্বের জন্য পুরস্কৃত হয়েছিলেন। আমরা সেটি হয়তো অনেকেই জানি না। তার পরবর্তীতে যখন এদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, তখন সেই অজ্ঞাত একজন মেজর, যিনি এদেশের মানুষ যখন পাকিস্তানি হানাদার বাহিনী করতে 25শে ডিসেম্বর সেই কালো রাত্রিতে যখন নিরীহ মানুষের উপর, ঘুমন্ত মানুষের উপর যখন হামলা করা হলো, তখন উনি শুধু উনার সেক্টর কমান্ডারকে, তৎকালীন সময়ে উনি যে সেক্টরে ছিলেন সেখানে কর্নেল গাঙ্গুয়াকে উনি উই রিভোল্ট শব্দের মাধ্যমে এই কথা বলে উনি বিদ্রোহ করেছেন। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী বিদ্রোহ করেছে। সেই কথার মাধ্যমে উনি ওনার যুদ্ধের যাত্রা শুরু করেছিলেন। তার পরবর্তীতে 26শে মার্চ ভোরবেলায় উনি প্রথমে স্বাধীনতার ঘোষণা দেন কানুনঘাট বেতার কেন্দ্রে। তৎকালীন সময়ে পরবর্তীতে আবারও 27শে মার্চ এদেশের তৎকালীন সময়ে যারা রাজনীতিবিদ এসেছিল তাদের নিকটে তখন আবারও নতুন করে একটি বাক্য সংযোজন করে স্বাধীনতার ঘোষণা দেন। সংগ্রামী সাথী বন্ধুরা, যখনই এদেশে দুর্যোগ হয়েছে, সেই পাক ভারত যুদ্ধ থেকে আরম্ভ করে, সেই আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে যখনই দুর্যোগ হয়েছে, তখনই আমাদের এই ঢাকার প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ছুটে এসেছেন। উনি আমাদেরকে এ দেশকে বিভীষিকাময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে উনি একটি সুন্দর সাম্য রাষ্ট্র উপহার দিয়ে আবারও উনি কখনোই ক্ষমতালোভী ছিলেন না। যেটি 71-এর যুদ্ধে উনার যে বীরত্ব কথা, 71 সালে উনি যদি ইচ্ছা করতেন, উনি প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে উনি রাষ্ট্র ক্ষমতা থাকতে কারো ক্ষমতা ছিল না সেখান থেকে ওনাকে বিচ্যুত করার, কিন্তু উনি চাকরিতে চলে গিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা, সকল ইতিহাসিক মোটামুটি আপনাদের জানা, এই স্বাধীনতা যুদ্ধে উনি যে ওনার যে বীরত্ব কথা, উনি জেড ফোর্সের মাধ্যমে
ফোর্স গঠন করে সেই ট্যাস্ক ফোর্সের মাধ্যমে উনি সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন। উনি একটি সেক্টরের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সেই সেক্টরকে বিভিন্ন ভাগে ভাগ করে তৎকালীন সময়ে যে 11টি সেক্টর ভাগ হয়েছে, একটি সেক্টরের একটি এমনিতে যেমন উনি দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি ট্যাস্ক ফোর্সের মাধ্যমে সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, তার পরবর্তীতে উনি আবারও বেড়াতে চলে গিয়েছেন। পরবর্তী সময়ে আপনারা জানেন যে বিভিন্ন প্রেক্ষাপটে সেই যে সরকার আসলো, আওয়ামী লীগের সরকার, তখন 1974 সালে তাদের নেতৃত্বে দুর্ভিক্ষ হলো এবং পরবর্তীতে নেতৃত্বের বিভিন্ন কারণে আওয়ামী লীগের সেই সমস্ত অন্তর্দ্বন্দ্বের কারণে হত্যা করা হলো শেখ মুজিবুর রহমানকে। সেই হত্যার পরবর্তীতে 15ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমান হত্যা করা হলো, তখন তার আগে উনি একদলীয় বাকশাল কায়েম করে গিয়েছিলেন। সেই বাকশালী চক্রের কারণে বিভিন্ন কারণে ওনাকে যখন দেশি বিদেশি চক্র কিংবা ওনার নিজ দলে যারা ছিলেন তারাই হত্যা করেছেন। সেই হত্যার দায় বিভিন্নভাবে আমাদেরকে দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি একটি দলীয় কিন্তু দিতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 15ই আগস্টের পরে 3রা নভেম্বর ওনাকে বন্দী করা হলো। সেই বন্দী দশা থেকে সিপাহী জনতা মিলে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের নতুন সূর্য উন্মোচিত হলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দী দশা থেকে শ্রমিক সিপাহী জনতা মিলে মুক্ত করে আনলেন এবং ওনাকে ক্ষমতার পাদদেশে বসানোর চেষ্টা করলেন। উনি তখনও ক্ষমতায় না গিয়ে প্রশাসক হিসেবে, উনি সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীতে যারা রাষ্ট্রপ্রধান ছিল মুহুর্মুহু তাদের রাষ্ট্রপ্রধান তারা পদত্যাগ করে ওনাকে প্রধান সামরিক আইন প্রশাসক বানিয়ে তার পরবর্তীতে উনি রাষ্ট্র দায়িত্ব পালন করেছেন। একের পরে উনি রাষ্ট্রনেতা হিসেবে যখনই দায়িত্ব পালন করেছেন, উনি তখনই ঘোষণা দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের। উনি ঘোষণা দিয়েছেন আপনি আমি এদেশের সকল জাতি ধর্ম বর্ণ মিলেমিশে আমরা একটি সুন্দর জাতি হিসেবে গড়ে তুলব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা যারা এদেশে যারা আমরা আজকে সংখ্যালঘুর কথা বলি, সংখ্যাগুরুর কথা বলি, উনি সেই দিন উনার ঘোষণার মাধ্যমে, বাংলাদেশি জাতীয়তাবাদের ঘোষণার মাধ্যমে, সেই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে উনি দিয়ে গিয়েছিলেন এই সমস্ত জাতীয়তাবাদের ভুলে যাতে আমরা একটি জাতিসত্তায় পরিণত হতে পারি। আমাদের মূল পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এই নির্দিষ্ট ভূখণ্ডের সার্বভৌমত্ব যে ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডের মাঝখানে আমরা যে জাতি বাসী না করো, আমরা এখানে চাকমা আছে, আমরা বাঙালি আছে, বিভিন্ন ধরনের জাতি আছে, গারো আছে, তাদের ভাষা সংস্কৃতি ভিন্নতা হলেও আমাদের একটি মাত্র পরিচয়। সেই একটি পরিচয়ের উপর ভিত্তি করে এদেশের মানুষ একত্রিত হয়েছিল। এই ভঙ্গুর দশা থেকে আবারও দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা সকলেই জানেন যে সংবাদপত্রের স্বাধীনতা বলে সেই সময় কিছুই ছিল না। 4টি পত্রিকাকে শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেছেন, 4টি পত্রিকাকে যেগুলো সরকারের মদতে চলত, সেই 4টি পত্রিকাকে রেখে উনি সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ, আপনাদেরও সেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছিলেন। এবং সেই 4টি পত্রিকার মাধ্যমে, সেই 4টি পত্রিকা বাদে সমস্ত পত্রিকা যখন বন্ধ করে দেওয়া হয়, উনি রাষ্ট্র ক্ষমতার দ্বার প্রান্তে এসে সকল পত্রিকা আপাতত আজানের জন্য বন্ধ।
বলতে রাজনীতির বাইরে নয়। বিএনপি সবসময় ভিন্ন দলকে সবসময় সম্মান দেয়, ভিন্ন মতকেও সম্মান দিয়ে একটি ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে সকলে এই রাষ্ট্র পরিচালনার চিন্তা করে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা পরবর্তীতে আমরা দেখেছি উনি রাষ্ট্র ক্ষমতায় এসে কি করেছেন। এই বাংলাদেশ তৎকালীন সময়ে যথেষ্ট, আপনারা জানেন, ভৌগোলিক সামান্য ভৌগোলিক সীমারেখা, তার উপর জনসংখ্যার যে অবস্থান, সেখানে আমাদের খাদ্যের সংকল্পনা। উনি কৃষিকাজকে উন্নত করেছেন, কৃষিকাজকে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছেন। আপনারা জানেন যে 1 ফসলির বদলে 2 ফসলির বদলে তারপরে 3 ফসলি এই জমি চাষ করার চেষ্টা করেছেন এবং সেই সমস্ত প্রযুক্তি এনে দিয়েছেন। কৃষকের ঋণের ব্যবস্থা করেছেন। আজকে যে বস্ত্র শিল্প, যেটা টাকা নিয়ে আজকে যে আমরা যে আমাদের যে রাষ্ট্র চলে, সেই বস্ত্র খাতে উনি উদ্ভাবন করেছিলেন। বস্ত্র শিল্পে উনি ঋণ দিতে বাধ্য করেছিলেন সমস্ত ব্যাংকগুলোকে। উনি বলেছিলেন যে টাকা দেখতে টাকা আমি দেব, আপনারা সেই বস্ত্র খাতকে তুলে ধরেন। এদেশের শ্রমজীবী মানুষকে, এদেশের সাধারণ মানুষ শ্রম দিয়ে কাজ করতে চায়, শ্রমের মূল্য ন্যূনতম, সেই দিকে দৃষ্টিপাত করে উনি তৈরি করেছিলেন এই বস্ত্র শিল্প। আজকে যে বস্ত্র শিল্পের জন্য আমরা গর্ববোধ করি, আমরা সারা বিশ্বে সেগুলোকে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যে রেমিটেন্সের কথা বলা হয়, যে রেমিটেন্সের উপর ভর করে এই রাষ্ট্র, এই দেশ পরিচালিত হচ্ছে, সেই রেমিটেন্স উনি উদ্ভাবন করে গিয়েছিলেন। আগে বিদেশে কখনো ওই মানুষজন, আমাদের এই এলাকার মানুষজন, বাংলাদেশের মানুষজন কখনো বিদেশে যাওয়ার প্রতি প্রবণতা ছিল না। উনি শ্রমিক রপ্তানি দিয়ে উনি বিভিন্ন দেশে ঘুরে ফিরে গিয়ে এই বাংলাদেশে শ্রমকে কাজে লাগিয়ে, মানুষের সেই শ্রমকে কাজে লাগিয়ে উনি চেষ্টা করেছেন এই বৈদেশিক মুদ্রা অর্জনে, যেটি আজকে রেমিটেন্স আকারে সারা বিশ্বের মধ্যে আমরা একটি অন্যতম দেশ হিসাবে রেমিটেন্স আদায়কারী একটি দেশ, যেখানে আমরা এই রেমিটেন্সের উপর ভর করে অনেক রাষ্ট্রের অনেকগুলো কর্মকাণ্ড চালিয়ে থাকি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন যে আমরা এই সমস্ত কীর্তির কথা যদি রাত দিন আমরা বলি, শেষ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.5 বছর ক্ষমতায় ছিলেন। সেই থেকে একটি দুর্বল একটি রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন। উনি কৃষিখাতকে উন্নত করেছেন, বস্ত্র শিল্পকে উন্নত করেছেন। উনি বিভিন্ন যন্ত্রপাতি এনে আজকে যে খাল খননের মাধ্যমে আমরা আজকে অতীতে যে সমস্ত জিনিস আমরা দেখতাম যে শীত মৌসুমে খাল খননের মাধ্যমে উনি যে পানি জমানোর, যে শীত মৌসুমে যে পানি জমিয়ে থাকে, সেই ব্যবস্থা উনি করেছিলেন। যখন দেখলেন প্রযুক্তি উন্নত হয়েছে, তখন সেই মেশিনের ব্যবস্থা করেছিলেন। সেই সুদূর চীন থেকে উনি সেই মেশিন এনে এদেশের মানুষকে, কৃষককে সেই সমস্ত যন্ত্রপাতি পাইয়ে দিয়েছিলেন, যার কারণে আজকে কৃষি বিপ্লব করেছিল, তৎকালীন সময়ে শিল্প বিপ্লব করেছিল। আমরা সকল কিছুই আমাদের জানা। আমরা সেই মহান প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করি, শ্রদ্ধা করে তার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই। আজকে অনেকে হয়তো প্রশ্ন করবেন, আমরা শুধুমাত্র একটু চেষ্টা করেছি যে 4 জন মিলে বসে, যাদেরকে মৌলিক দায়িত্ব দেওয়া হয়েছে, সেই 4 জন মিলে আমরা বসে, আমরা যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী, আমরা দেখেছি যে ময়মনসিংহের রাজনীতিতে যথেষ্ট গ্রুপিং আছে, কিন্তু জাতীয় কর্মসূচিগুলো তারা সবাই একসাথে পালন করে। আমাদের সেই দীর্ঘদিনের আমাদের যে অভাবটুকু ছিল, আমরা একত্রিত হতে না পারা, আমরা যদি 4 জন মিলে একটি এসিড টেস্টের মতো, আমার সেই প্রান্তীয় ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখার আহ্বায়ক, সে বলেছে যে আমরা এসিড টেস্টের মতো একটি টেস্ট করেছি। আমি অনেককে দাওয়াত দিতে পারি না, দাওয়াত দিয়েও নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমাদের কমিটিতে যথেষ্ট বিতর্ক আছে। আমি জানি সিনিয়রদেরকে জুনিয়র বানানো হয়েছে, জুনিয়রদেরকে সিনিয়র বানানো হয়েছে। ইভেন সবচেয়ে বড় বিষয়,
একই পদের একই লোক একই নামে 2-3 জন দাবি করছেন, এগুলো আমাদের জন্য বিশেষ অসুবিধা। আমি অদ্যাবধি একটি লোককেও ফোন করি নাই, কারণ এই 101 সদস্য বিশিষ্ট কমিটির একটি লোক যদি আমার ফোন পেতে বাকি থাকে তাহলে তার কষ্টের শেষ থাকবে না। এই জন্য আমি নেতাদের পিছনে ঘুরছি, নেতাদেরকে বারবার বলছি যে আপনারা যারা কমিটি দিয়েছেন, প্রত্যেকে দিয়েছেন, কিভাবে দিয়েছেন এগুলো সঠিক করে দেন। ওনারা বলেছেন ঈদের আগে সেগুলো সঠিক করে দেবেন এবং সেগুলো কারেকশন করে দেওয়ার পরে আমরা আপনাদেরকে দাওয়াত দেব এবং সেই দাওয়াতের মাধ্যমে আমাদের পরিচিতি সভা হবে এবং আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের গৌরবের রাজনৈতিক যাত্রা শুরু করব। সেই যাত্রায় আশা করি 101 সদস্য বিশিষ্ট এবং পৌরসভার 95 সদস্য বিশিষ্ট সকল মানুষই প্রত্যেকটি সদস্যই সেদিন উপস্থিত থাকবে, সেটি আমাদের বিশ্বাস। আমরা সেই চেষ্টা করে যাব। যতক্ষণ পর্যন্ত আমরা না পারি আমরা নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এক করে দেন। আমরা কিভাবে আমাদেরকে বলতে হবে, আমাদের 4 জনের মধ্যে সেই মন মানসিকতা আছে। আমরা জানি যে আমাদের পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক 2 জনই আজকের এই অনুষ্ঠানে অনুপস্থিত। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, সকলে মিলেমিশে আপনাদেরকে প্রাধান্য দিয়ে আমরা রাজনীতি করতে চাই। আসুন সকলে মিলেমিশে একসাথে একই ঘরে বসে একই জায়গায় বসে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। রাজনীতির নেতৃত্ব দেওয়ার মালিক আল্লাহ। আমাদের সেই সদস্য সচিব উনি বলে গিয়েছেন, যখন তাকে মহান রাব্বুল আলামিন পছন্দ করবেন তখন তাকে নেতৃত্ব দেবেন। এটাই বাস্তবতা এবং দল সেটা বুঝবে সেই নেতৃত্ব কার গায়ে চাপালে, কে পাইলে, কে কাকে মনোনয়ন দিলে সেটা ভালো হয়। আমরা অন্তত পক্ষে জাতীয় কর্মসূচিগুলো, আমাদের দলীয় কর্মসূচিগুলো আমরা যাতে একসাথে পালন করতে পারি সেই জন্য সকলকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, কেউ বিশৃঙ্খলা পরিবেশ করার চেষ্টা করবেন না। দীর্ঘদিন পরে আমরা ছোট পরিসরে হলেও ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি। আমাদের সেই চেষ্টাকে বিফলে যেতে আপনারা দিবেন না, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, আপনারা তাদেরকে বুঝাবেন, তাদেরকে বলবেন যাতে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে অবস্থান করে আমরা আমাদের বিএনপি যাত্রাকে অগ্রগামী করতে পারি। আগামী ডিসেম্বরের মধ্যে তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন, জনমানুষের ভোটের অধিকার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে দীর্ঘদিনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন, সেটি যাতে আমরা ডিসেম্বরের মধ্যেই সফল করতে পারি সেই জন্য সকলের প্রতি সজাগ দৃষ্টি আকর্ষণ করছি। সকলে আপনারা তাদেরকে বোঝাবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে গৌরীপুরকে বিএনপির এমন একটি ঘাঁটি করে তুলবো যেখান থেকে বাংলাদেশে এই বিএনপির অগ্রযাত্রা শুরু হবে। সেই প্রত্যাশা রাখছি। যদি আপনারা পাশে থাকেন আমরা অবশ্যই সেই দিনে আপনাদের কাছে নিয়ে যাব, সেই বিএনপিকেই আপনাদের কাছে পৌঁছে দেবো, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো চালাবাদ। সকলকে উদ্দেশ্য করে বলছি যে বিএনপিতে আমাদের যে বদনাম রীতিমতো হয়ে গেছে, সেই বদনাম ভালো করে মনে রাখেন। ছাত্রদল, যুবদল আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে অনুরোধ করছি যে একটি ব্যবসায়ীর কাছে যদি চালাবাদি করা হয় আর আমরা যদি সেটি জানতে পারি, আমরা সকলে মিলেমিশে সেখানে রুখে দাঁড়াবো। আমাদের শপথ, আমরা সেই কাজটি হতে দেবো না। কেউ যদি কেউ চালাবাদি করে বিএনপির সুনাম নষ্ট করতে চায় আমরা তাহলে তাদেরকে আমরা ছাড়বো না, তাদেরকে আমরা পুলিশের হাতে ধরিয়ে দেবো। আমাদের নেতা আমরা ঐক্যবদ্ধ হতে চাই। যারা ব্যবসা করতে চান ব্যবসা করবেন, তাদের জন্য যতটুকু অর্থ শ্রম যা কিছু দেওয়ার আমরা সেগুলো দিব, কিন্তু কাউকে অনাকাঙ্ক্ষিত হবে কোনো ব্যবসায়ীর কাছে, কোনো লোকজনের কাছে চাঁদাবাজি করবেন, সেটি বিএনপি, গৌরীপুর বিএনপি আর সহ্য করবে না। সেটিকে সামনে রেখে আগামী দিনে যে নির্বাচনের প্রত্যাশা করছি, সেই নির্বাচন আদায় করার জন্য আমাদের হয়তো রাজপথে নামতে হতে পারে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে সেই সংগ্রামে আমরা পরাজিত হব। আমরা পরাজিত হতে চাই না, আমরা জয়ী হতে চাই। আমরা জিয়ার দল, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, আমরা তারেক রহমানের দল।
করতে পারি এবং জনগণের আস্থা নিয়ে আমরা আগামী ডিসেম্বরের নির্বাচনে যাতে বিপুল ভোটের ব্যবধানে পাশ করতে পারি এবং দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের যুবক বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের আমাদের অভিভাবক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।